মনে করুন আপনি মনে করছেন যে একটু সময় ৫ মিনিট সময় একটু মোবাইল দেখে নিই এবং তারপরে আমি একটা পড়াশোনা বা একটা কাজ নিয়ে বসবো। এবং যখনই আপনি মোবাইল স্ক্রল করা শুরু করলেন এবং বিভিন্ন রকমের রিলস আসা শুরু করলো, সেই রিলস বা শর্ট ভিডিও দেখতে, দেখতে আপনি দেখলেন ০.৫ ঘন্টার সময় ফট করে চলে গেছে। আপনি যখন ০.৫ ঘন্টা পর টের পেলেন তখন দেখলেন যে অলরেডি ০.৫ ঘন্টা চলে গেছে, আপনি রিয়ালাইজও করেননি। তো রিলস বা শর্ট ভিডিওগুলো আমরা যখন দেখি তখন আমাদের অ্যাকচুয়ালি কী হয়, আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ হয় এবং ডোপামিন ওভার স্টিমুলেশন হয়। ওভার স্টিমুলেশনটা আমাদের যে রিওয়ার্ড সার্কিট আছে সেখানে সবসময় ডোপামিন ওভার সার্কুলেশন হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অন্যান্য যে অ্যাক্টিভিটি, মানে আমাদের সাধারণ যে অ্যাক্টিভিটি যেগুলোতে সাধারণ ভাবে ডোপামিন রিলিজ হওয়ার কথা, মানে ধরুন আপনি বই পড়ছেন বা আপনি কোনো একটা ভালো খবর পেলেন, ভালো খাবার খেলেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, এই অনুভূতিগুলো বা এই মোমেন্টগুলো আমাদের জন্য অনেকটা ডাল হয়ে যায় এবং সেই মোবাইলের প্রতি আমাদের একটা আসক্তি তৈরি হতে থাকে। তো এই আসক্তি, মোবাইল আসক্তি কিন্তু অন্যান্য সাবস্ট্যান্সের আসক্তির মতোই। এবং সবথেকে যেটা চিন্তার বা সবথেকে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যেসব বাচ্চারা মোবাইল ব্যবহার করছেন দীর্ঘদিন। আমি হয়তো বাচ্চাদের মোবাইল ব্যবহার নিয়ে এতগুলো ভিডিও করেছি, তো আম এই কথাগুলো আমি হয়তো আগেও বলেছি, হয়তো রিপিটেশন মনে হতে পারে আপনাদের কাছে। বাট স্টিল আমি বলব যে এটা নিয়ে আমাদের আরও বেশি কথা বলা দরকার। কারণ বাচ্চাদের ব্রেইন যেটা, সেটা কিন্তু ফুললি ম্যাচিউরড নয়। আমাদের ব্রেনের মতো কগনিটিভ ম্যাচুরিটি তাদের পুরোপুরি আসে না। সুতরাং বাচ্চারা যখন এই শর্ট ভিডিওগুলো কনস্ট্যান্টলি পরপর দেখতে থাকে, তো তাদের অ্যাটেনশন স্প্যান কম হয়। আমাদেরও অ্যাটেনশন স্প্যান কম হচ্ছে এখন। আমরা আগে যেরকম বই পড়তে পারতাম, ধৈর্য ধরে খবরের কাগজ পড়তে পারতাম, গান শুনতে পারতাম। আহ এই ওভারঅল যে আমাদের অ্যাটেনশন ধরে রাখার যে ক্ষমতাটা সেটা কম হয়ে যাচ্ছে। এবং যেটা হয় যে একটা রিলস যখন আপনি দেখছেন তখন একটার পর একটা টপিক, একটা টপিক থেকে একটা টপিকে এত তাড়াতাড়ি আমরা শিফট করে যাচ্ছি যে সেটারও একটা কিন্তু প্রভাব আমাদের ব্রেনে পড়ে, একটা স্ট্রেস পড়ে। এবং অনেক গবেষণায় এখন আস্তে দেখা যাচ্ছে, বিভিন্ন গবেষণায়, যে বাচ্চাদের যে ব্রেন যখন এক্সপোজড হয় এতটা ওভার স্টিমুলেশন বা এতটা ডোপামিন সার্জ হচ্ছে এই পার্টিকুলার স্ক্রিনের প্রতি, সেখানে দেখা যাচ্ছে তাদের কিছু চেঞ্জেস হচ্ছে। যেমন অনেক কিছু স্টাডিতে কর্টিক্যাল থিনিং পাওয়া গেছে, মানে মস্তিষ্কের যে গ্রে ম্যাটারটা সেটা একটু পাতলা হয়ে যাওয়ার কিছু গবেষণা পাওয়া যাচ্ছে। সুতরাং এরকম অনেক চেঞ্জেসের কথা, এরকম অনেক আলোচনা উঠে আসছে। এবং বাচ্চাদের অ্যাটেনশন কমে যাওয়া, বাচ্চাদের মধ্যে ইম্পালসিভিটি বেড়ে যাওয়া, ভায়োলেন্স। তো এক্ষেত্রে যেহেতু আমরা একটা ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করছি, তো এই যে সমস্যাগুলোর কথা বললাম, এটার থেকে সমাধান কী রয়েছে? সমাধান হলো এটাই যে আমরা যখন বাড়িতে সবাই মিলে থাকছি, আমাদেরকে নিজেদেরকে একটা রুল ডিসাইড করতে হবে। কিছু আ ডিজিটাল ফ্রি জোন তৈরি করতে হবে, মোবাইল ফ্রি জোন তৈরি করতে হবে, যেই জায়গাগুলোতে আমরা মোবাইল নিয়ে যাব না এবং যে অ্যাক্টিভিটিগুলো আমরা মোবাইল ইউজের সাথে করাটা অ্যাভয়েড করব। যেমন ধরুন, খেতে বসে আমরা মোবাইল ইউজ করব না, আমরা বিছানায় ঘুমোতে যাওয়ার সময় মোবাইল ইউজ করব না, বাথরুমে মোবাইল নিয়ে যাব না। এই জিনিসগুলো আমাদেরকে নিজেদেরকেও মেনটেন করতে হবে এবং বাচ্চাদেরকেও শেখাতে হবে। এবং সেই সঙ্গে আপনাদের যেটা করতে পারেন, যারা পড়াশোনার জন্য মোবাইল ব্যবহার করেন বা অন্যান্য কাজের জন্য আপনাদের ইন্টারনেট প্রয়োজন, চেষ্টা করুন দুটো আলাদা ডিভাইস রাখার। একটা পড়াশোনা এবং অন্যান্য পারপাসের জন্য, আর আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। কারণ যখন সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস আমাদের একটা নোটিফিকেশন চলে আসতে থাকে, যেগুলো ডিজাইনই করা হয় এরকমভাবে যে আমরা পড়াশোনার মাঝখান থেকে সেই নোটিফিকেশন দিয়ে ঢুকি অথবা সোশ্যাল মিডিয়াতে লগ ইন করি এবং আমাদের আবার ওই রিলস দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। এবং যখন পড়তে বসছে বাচ্চারা, তখন চেষ্টা করতে হবে যে তাদের গ্যাজেটটাকে অন্য কোথাও রেখে এসে তারপর পড়তে বসা। কারণ কন্টিনিউয়াস যখন ওখানে নোটিফিকেশন আসবে তখন কিন্তু ডেফিনিটলি আমাদের একটা ডিস্ট্রাকশন তৈরি হবে। এর সাথে যেটা করতে পারেন সেটা হচ্ছে, আ যদি প্রয়োজন না থাকে, নিজেদের বাড়িতে যে ওয়াইফাই বা ইন্টারনেট আছে, যখন বাড়িতে থাকছেন না বা যখন আপনি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন, শুধু বাড়িতে বাচ্চা রয়েছে, তখন আপনি ওয়াইফাইটা অফ করে রাখতে পারেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে সুপারভিশন ভীষণ জরুরি। কিছু প্যারেন্টাল অ্যাপ পাওয়া যায়, যে অ্যাপগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বাচ্চারা ইন্টারনেটে কী সার্চ করছে, কোথা থেকে কী দেখছে, ইত্যাদি। এগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। অন্তত 16 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা করাই প্রয়োজন।
রিসেন্টলি অস্ট্রেলিয়া এবং ডেনমার্ক এই দুটি দেশে ১৬ বছরের নিচের বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ব্যান করা হয়েছে। যেটা কিনা খুব ভালো সিদ্ধান্ত বলে আমার মনে হয়। কারণ বাচ্চারা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করে, যেহেতু তাদের তখনও জাজমেন্ট ভালো থাকে না, তখনও পুরোপুরি তাদের ডিসিশন মেকিং ঠিক হয় না, এবং অ্যাডোলেসেন্ট বাচ্চারা ইমোশনালি অনেক বেশি ডিসিশন নেয়। কগনিটিভ ফাংশন তাদের এরকমই থাকে যে তাদের ইমোশনাল ব্রেন বেশি অ্যাক্টিভ থাকে লজিক্যাল ব্রেনের থেকে। এর ফলে যেটা হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের সাইবার বুলিংয়ের তারা শিকার হতে পারে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মানুষ যাদেরকে হয়তো তারা চেনে না, তাদের দ্বারা এক্সপ্লয়েট হতে পারে, তাদের সাথে বন্ধুত্ব হতে পারে, এবং তার ফলে সেগুলো হয়তো তারা হয়তো আনসুপারভাইজড ভাবে করছে এবং আমরা সেটা জানতেও পারছি না। তো আমাদের দেশেও বহু বাচ্চাদের কিন্তু নিজেদের প্রোফাইল রয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। সেখানে তারা কতটা পার্সোনাল ডিটেইলস শেয়ার করছে সেগুলো পেরেন্টসদের জানা উচিত, এবং একটা সুপারভিশন থাকা উচিত। কাদের সাথে কথা বলছে, কারা তাদের সাথে বন্ধুত্ব করছে, এবং কিছু কিছু রুলস আরও সেট করা উচিত যে অচেনা মানুষের সাথে ফ্রেন্ড না বানানো, অচেনা মানুষদের সাথে দেখা না করা, অচেনা মানুষদেরকে নিজেদের বাড়ির ঠিকানা, স্কুলের ঠিকানা ইত্যাদি এই জিনিসগুলো প্রোভাইড না করা। এইভাবে যদি আমরা বাচ্চাদের মোবাইল ইউজ বা অ্যাডোলেসেন্টদের সোশ্যাল মিডিয়া ইউজকে আমরা যদি মনিটর করতে পারি, আমরা যদি কিউরেট করতে পারি, তাহলে হয়তো সেফলি আমরা টেকনোলজিকে ব্যবহার করতে পারবো। ভালো থাকবেন। নমস্কার।